নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস যে রেজাল্ট এবং কনকল হয়েছে সেটা নিয়ে ডিসকাশন করব। তো এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিস কি করে, সহজ ভাষায় বলতে গেলে কোম্পানিটা লোন দেয়। এবার লোন তিন রকম লোন মানে বেসিক্যালি প্রোভাইড করে। প্রথম যেটা আছে সেটাকে হচ্ছে এন্টারপ্রাইজ লেন্ডিং। এন্টারপ্রাইজ লেন্ডিং এর মধ্যে কি হয়, ছোট বড় ব্যবসার জন্য লোন দেয়, এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে, ধরুন আপনার প্রপার্টি আছে, আপনি আপনার প্রপার্টিকে মর্টগেজ রেখে লোন নিতে চান, অর্থাৎ যেটাকে লোন এগেন্স্ট প্রপার্টি বলে, সেটা দেয়। এছাড়াও কোম্পানি কিন্তু যারা চাকরি করে তাদের জন্য পার্সোনাল লোন দেয় এই সেগমেন্টে, এবং গত বছর থেকে কিন্তু তারা গোল্ড লোনও চালু করেছে। তো এইটা কিন্তু তাদের এন্টারপ্রাইজ লেন্ডিং এর আন্ডারে আসছে। দ্বিতীয় যে সেগমেন্টটা সেটা হচ্ছে অ্যাসেট ফাইন্যান্স বলছে তারা। অ্যাসেট ফাইন্যান্স কি, যে সমস্ত কমার্শিয়াল ভেহিকেল বলতে বোঝায় ধরুন বাস, ট্রাক, এই সমস্ত বাস এবং ট্রাক কেনার জন্য তারা লোন দেয়। এছাড়াও যারা কৃষক তাদেরকে ট্র্যাক্টর কেনার জন্য লোন দেয়। এর আন্ডারে চলে আসছে হচ্ছে আপনার কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, মানে এই যে যখন কনস্ট্রাকশনের কাজের সঙ্গে জড়িত যেসব যন্ত্রপাতি সেইগুলো কেনার জন্য লোন দেয়। ধরুন ব্যাকহো লোডার, কনস্ট্রাকশনের জন্য যে ক্রেন লাগে আমরা দেখেছি, ক্রেন, ফকলিফট, এই সমস্ত কেনার জন্য কিন্তু তারা লোন দেয়, যেটা হচ্ছে তাদের অ্যাসেট ফাইন্যান্সিং সেগমেন্ট। এবং তাদের 3 নম্বর সেগমেন্টটা হচ্ছে কনজিউমার ফাইন্যান্সের মধ্যে তারা বেসিক্যালি 2 হুইলার এবং 4 হুইলার মানে 2 চাকা এবং 4 চাকা গাড়ি কেনার জন্য লোন দেয়। এছাড়াও তারা কনজিউমার ডিউরেবল লোন দেয়, মানে আপনি যখন দেখবেন কোনো শপিং মলে টিভি, এসি, ফ্রিজ ইত্যাদি কিনতে যান, তো সেগুলো আমরা দেখবেন টিভি, ফ্রিজ লোন এগুলো তো বেসিক্যালি ইএমআইতেই কেনা হয়, তো বেসিক্যালি এটাকেই বলা হয় হচ্ছে কনজিউমার ডিউরেবল লোন। এছাড়াও তারা কিন্তু রিলেশনশিপ পার্সোনাল লোন দেয়। রিলেশনশিপ পার্সোনাল লোন হচ্ছে, মানে আমরা আগেই বলেছি পার্সোনাল লোন দেয়, বাট স্যালারি পার্সোনাল লোন এবং রিলেশনশিপ পার্সোনাল লোনের মধ্যে একটু তফাৎ আছে। রিলেশনশিপ পার্সোনাল লোন মানে ওই যে যারা টিভি, এসি, ফ্রিজ কিনতে আসে ইএমআইতে, সেই সমস্ত ক্লায়েন্টকেই কিন্তু তারা আবার পার্সোনাল লোন দেয়। এবং এই হচ্ছে, তারপর হচ্ছে মোটামুটি তার 3টে সেগমেন্ট। এছাড়াও তারা আরেকটা জিনিস, সেটা হচ্ছে তারা মাইক্রো ফিন্যান্সও দেয়, মানে ওই যে গ্রামে গঞ্জে যে সমস্ত মহিলাদের লোন হয় সেগুলো কিন্তু তারা দেয় এই কনজিউমার ফিন্যান্স 3 নম্বর ডিভিশনের আন্ডারে। এবার হচ্ছে কোম্পানিটার পারফরমেন্স নিয়ে আমি আলোচনা করব। তো তার আগেও আরেকটা কথা বলা দরকার, এই যে কোম্পানি যে লোন দেয়, যত সে লোন দেয় তার 74% হচ্ছে সিকিউরড লোন, আর বাকিটা হচ্ছে আনসিকিউরড লোন। এবার কথা হচ্ছে সিকিউরড আর আনসিকিউরড আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দিই। বাই দ্য ওয়ে, আমি এখানে যেহেতু ব্যাংকিং এবং এনবিএফসি স্টক নিয়ে আলোচনা করছি, সুতরাং এমন অনেক টার্ম থাকবে যেগুলো আপনাদের অজানা। আপনারা যদি চান যে সেই সমস্ত টার্মগুলোকে সহজ ভাষায় নিয়ে আমি একটা সেপারেট ভিডিওতে আলোচনা করি, তাহলে কিন্তু আপনারা যদি কমেন্ট বক্সে জানান আমি সেটা করব। এবার আসি, সেটা হচ্ছে 75 আমরা যেটা বলছিলাম। তো সিকিউরড এবং সিকিউরড মানে ধরুন আপনি কোনো জিনিস যদি মানে বন্ধক রেখে লোন নেয়, সেটাকে বলে সিকিউরড লোন। মানে যখন ব্যাংক বা এনবিএফসি কোম্পানি, কোনো ফাইন্যান্স কোম্পানি কোনো কিছু আপনার অ্যাসেট তার কাছে বন্ধক রেখে যদি আপনাকে লোন দেয়, তাহলে সেটা সিকিউরড লোন। আর আনসিকিউরড লোন কি, যদি কোনো অ্যাসেট কোনো কিছু কোল্যাটারাল না রেখে যদি আপনাকে সে লোন দেয়, কোনো কিছু বন্ধক না রেখে যদি আপনাকে লোন দেয়, তাহলে কিন্তু সেটা আনসিকিউরড লোন। যেমন পার্সোনাল লোন, আপনারা নিশ্চয়ই জানেন যে পার্সোনাল লোনের জন্য কিন্তু কোনো অ্যাসেট কিন্তু বন্ধক রাখতে হয় না। সুতরাং দেখবেন এই যে আনসিকিউরড লোনগুলো হয়, সেখানে কিন্তু ইন্টারেস্ট রেট বেশি চার্জ করে, কারণ ব্যাংক কিন্তু আপনার কাছ থেকে কোনো অ্যাসেট বন্ধক রাখতে পারছে না। বাই চান্স যদি আপনি শোধ না করেন, তাহলে কিন্তু সে কিন্তু পুরোপুরি মানে তার কিন্তু লস হয়ে যাবে, সে কিন্তু ওটাকে রিকভার করতে পারবে না। কিন্তু ধরুন আপনি যদি কোনো কিছু বন্ধক রেখে লোন নেন, বাই চান্স যদি আপনি মানে ওটাকে শোধ করতে না পারেন, বা আপনি যদি দেউলিয়া হয়ে যান, আপনার কিন্তু যেটা অ্যাসেট ব্যাংকের কাছে রাখা আছে বা ফিনান্স কোম্পানির কাছে রাখা আছে, সে কিন্তু বেচে সেটাকে তার কিন্তু লসটা কিছুটা হলেও রিকভার করে নিতে পারে। তো এই কোম্পানির ক্ষেত্রে যে 74% বললাম সিকিউরড, এটা কিন্তু খুব একটি ভালো বিষয়। এবার কোম্পানির লোন বুক, এবার কোম্পানির আমরা মানে বাকি সমস্ত যে এই কোয়ার্টারে যে সমস্ত রেজাল্ট এবং অন্যান্য আলোচনা হয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। যে কোনো ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে কিন্তু তার লোন বুকের গ্রোথ, এটা কিন্তু অবশ্যই দেখবেন। তো কোম্পানি লোন বুক গ্রোথ কত করেছে এই কোয়ার্টারে, কিন্তু তার লোন বুক গ্রোথ এসছে 11%। এবং দ্বিতীয় হচ্ছে কোম্পানি ডিসবার্সমেন্ট গ্রোথ। বহুদিন আমরা দেখেছি, মানে লাস্ট মানে যবে থেকে কোম্পানিটার আইপিও এসছে তবে থেকে আমরা দেখেছি যে কোম্পানির কিন্তু প্রচুর ব্যাড লোন ছিল, মানে অনেকে আছে লোন নিয়েছে কিন্তু লোন শোধ করেনি, সেই জন্য কোম্পানি কিন্তু ধুঁকছিল, সেই জন্য তার কিন্তু ডিসবার্সমেন্ট গ্রোথ আসছিল না। ডিসবার্সমেন্ট গ্রোথ মানে হচ্ছে নতুন লোন সে যেটা মানে ডিসবার্স করছে, মানে ক্লায়েন্টকে দিচ্ছে, সেই নতুন লোন কিন্তু খুব বেশি কিন্তু যে দেওয়ার সেই গ্রোথটা কিন্তু আসছিল না, নতুন লোন দেওয়ার গ্রোথ কিন্তু আসছিল না। কিন্তু এখন কিন্তু কোম্পানির কিন্তু আবার ডিসবার্সমেন্ট গ্রোথ ব্যাক করেছে, এবং এই কোয়ার্টারে কিন্তু কোম্পানি 13% ডিসবার্সমেন্ট গ্রোথ করেছে, এবং এটা কিন্তু রিসেন্ট কোয়ার্টারের মধ্যে হাইয়েস্ট ডিসবার্সমেন্ট গ্রোথ। তো সুতরাং এটা ইন্ডিকেশন করছে যে কোম্পানি কিন্তু এবার সঠিক ট্র্যাজেক্টরির দিকে এগোচ্ছে, সঠিক পথে কিন্তু এগোচ্ছে। তো এখানে সব থেকে বেশি মানে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকামের গ্রোথ।
এবার সহজ ভাষায় নেট ইন্টারেস্ট ইনকাম কি? নেট ইন্টারেস্ট ইনকাম মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার কোনো ফিনান্স কোম্পানির আয়। ধরুন ফিনান্স কোম্পানি কি করে, যারা ফিনান্স কোম্পানিতে মানে মানে ধরুন আমরা যেমন ধরুন ব্যাংকে ধরুন আমরা ডিপোজিট করি আমাদের পয়সা, সাপোজ ধরুন 5% রেটে ডিপোজিট করলাম, এবং ব্যাংক দেখুন দেখা গেল ওটাকে কাউকে লোন দিল 7% রেটে। তাহলে ব্যাংক যেটা 7% রেটে লোন দিল এবং মানে 7% রেটে সে লোন দিল, এবং কি হলো, আমাদের মতো যারা টাকা ব্যাংকে রেখেছে তাদেরকে 5% দিল, অর্থাৎ 2% হচ্ছে এখানে ব্যাংকের ইনকাম। তো নেট ইন্টারেস্ট ইনকাম মানে হচ্ছে ইন্টারেস্ট ইনকাম মাইনাস ইন্টারেস্ট এক্সপেন্স, মানে ইন্টারেস্ট থ্রু ব্যাংকের কত ইনকাম এসছে মাইনাস করে ইন্টারেস্ট কতটা মানে তাকে দিতে হয়েছে যারা ডিপোজিট করেছে, সেই মাঝখানের মানে গ্যাপটাকেই বলে নেট ইন্টারেস্ট ইনকাম। কোম্পানি নেট ইন্টারেস্ট ইনকামের গ্রোথ কিন্তু তার লোন বুকের গ্রোথের থেকেও কিন্তু বেশি। সুতরাং এটা ইন্ডিকেট করছে যে কখন একটা কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম বা এনআইআই যেটা তার গ্রোথ লোন বুকের গ্রোথের থেকে বেশি হয়, যদি কিনা কোম্পানি কিন্তু হাই ইল্ড লোন দেয়। হাই ইল্ড মানে হচ্ছে যে যেখানে সুদের হারটা বেশি সেই ধরনের লোন দেয়, কারণ যেখানে সুদের হার বেশি সেখানে কোম্পানির ইনকাম বেশি। তো কোম্পানি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির কিন্তু যেটা ইল্ড অর্থাৎ হাই মানে ইল্ড কিন্তু তার কিন্তু মানে বেড়েছে। তো এই মুহূর্তে আমরা দেখছি মানে তার ইল্ড কিন্তু বেড়েছে, এবং তার সাথে সাথে একটা কোম্পানির যেটা সব থেকে এখানে আমরা ট্র্যাক করি সেটা হচ্ছে ইল্ড আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যেটা হচ্ছে ইল্ড বেড়ে গেলে আপনার কিন্তু মানে যদি হাই ইল্ডের লোন দেয়, তো কোম্পানি বেসিক্যালি কি লোন দিয়েছে, কোম্পানি বেসিক্যালি আমরা দেখছি ওই আপনার আনসিকিউর্ড লোন, সেটা কিন্তু মানে অনেকটাই কিন্তু এবার আগের থেকে কিন্তু বেশি দিয়েছে। এবং তার সাথে সাথে সিকিউর্ড লোন যেগুলো দেয়, যেমন ধরুন গোল্ড লোনে কিন্তু সুদের হারটা কিন্তু বেশি হয়। তো সেই ধরনের লোনগুলো দিয়েছে বলেই কিন্তু কোম্পানির কিন্তু ইল্ড বেড়েছে। এবং তার সাথে সাথে ইল্ডের সাথে সাথে আরেকটা কনসেপ্ট আসছে, সেটাকে বলছে কস্ট অফ বরোয়িং, মানে কোম্পানি কোন রেটে ফান্ড তুলছে। এবার একটা কি বলেছি, এটা একটা ফিনান্স কোম্পানি কোথা থেকে ফান্ড নেয়? ফিনান্স কোম্পানি প্রধানত ব্যাংকের থেকে ফান্ড নেয়, অর্থাৎ ব্যাংকের থেকে ধার নেয় এবং সে কিন্তু অন্যদের ধার দেয়। অর্থাৎ আমরা জানি লাস্ট 1-1.5 বছর ধরে আরবিআই 4টে পরপর রেপো রেট কাট করেছে, প্রায় 25 বেসিস পয়েন্ট করে কিন্তু এই রেপো রেট কাটগুলো হয়েছে। তাহলে এই যে রেপো রেট কাট, যখনই কোনো ব্যাংকের মানে রেপো রেট কাট হয় তখন ব্যাংক কি করে, আরবিআই থেকে কিন্তু কম রেটে বড় করে। এবার সে যদি কম রেটে বড় করে, সে জায়গায় ধার দিচ্ছে, তাকে সে মানে সুদের হার কমিয়ে দিয়ে ধার দেবে। ঠিক সেই কারণেই এখানে যেটা করেছে, মানে এই এইচডিবি যেহেতু সে ব্যাংক থেকে লোন নেয়, ব্যাংক মানে যেহেতু রেপো রেট কমে গেছে, সেও কিন্তু সেই রেপো রেটটাকে পাস অন করেছে, অর্থাৎ সুদের হার কিন্তু কম চার্জ করেছে। সেটা গেল একটা। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ক্রেডিট রেটিং বেড়েছে। ক্রেডিট রেটিং মানে হচ্ছে বিভিন্ন সংস্থা আছে যারা কিন্তু লোনের উপর রেটিং দেয়। সুতরাং লোনের উপর যদি রেটিংটা ভালো আসে তাহলে কিন্তু কম সুদের হারে লোন পাওয়া যায়। তাহলে দেখুন একদিক থেকে তার ইল্ড বেড়ে গেছে, অর্থাৎ সে বেশি সুদের হারে লোন দিয়েছে, কিন্তু সে যে রেটে বড় করেছে সেই রেটটা কিন্তু কম। সুতরাং এর জন্য কিন্তু তার নেট ইন্টারেস্ট মার্জিন কিন্তু বেড়ে গেছে। তো সবসময় যে কোনো ফিনান্সিয়ালের ক্ষেত্রে দেখবেন যে নেট ইন্টারেস্ট মার্জিন বাড়ছে কিনা, কারণ যত নেট ইন্টারেস্ট মার্জিন বেশি হবে তত কিন্তু সেই ব্যবসার জন্য ভালো। এবং এক্ষেত্রে আরেকটা কথা বললাম যে গত বছর তারা যে গোল্ড লোন চালু করেছিল, এই গোল্ড লোন কিন্তু সিকিউরড লোন, যেখানে গোল্ড বন্ধক রেখে লোন নেওয়া হয়, কিন্তু গোল্ড লোনে কিন্তু সুদের হারটা বেশি। এবং গত বছর থেকে এই বছর কিন্তু গোল্ড লোন ডবল রেটে গ্রো করেছে, বেড়েছে। এবং তার সাথে সাথে কিন্তু গত কোয়ার্টারের থেকেও যদি এই কোয়ার্টারে দেখি, প্রায় 60% কিন্তু গোল্ড লোন বুক সেটা কিন্তু গ্রো করেছে। তো এই হচ্ছে মানে কোম্পানির মোটামুটি পারফরমেন্স। এবং এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু তথ্য আমরা এখন ডিসকাস করব। সেটা হচ্ছে কোম্পানির আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল যে মানে কোয়ার্টারের রেজাল্ট যদি আমরা ডিসকাশন করি, তখন দেখবো যে কোম্পানির কিন্তু নেট রেভিনিউ অর্থাৎ কোম্পানির যে রেভিনিউ মানে সেলস, সেটা কিন্তু বেড়েছে। কিন্তু যতটা সেলস বেড়েছে সেই রেসপেক্টে কিন্তু তার খরচা ততটা বাড়েনি। এখন আপনি ভাবুন, কোনো জিনিসের আপনার ধরুন আপনার রেভিনিউ বেড়েছে, সেলস বেড়েছে, কিন্তু আপনার খরচা ততটা বাড়েনি, তাহলে কি হবে? আপনার প্রফিট বেড়ে যাবে। এইবার কথা হচ্ছে এইটাকে আমরা ব্যাংকের পরিভাষায় যখন বলি, নেট ইনকাম থেকে যখন আমরা এক্সপেন্স বাদ দিই, তখন যেটা পড়ে থাকে সেটাকে বলে প্রি প্রভিশন অপারেটিং প্রফিট। প্রি প্রভিশন অপারেটিং প্রফিট মানে হচ্ছে কোম্পানি যখনই প্রফিট করে, এটা যে কোনো বিজনেসেই দেখবেন যে প্রফিট করার পর, বিশেষ করে লোনের ব্যবসায়, মানে যেখানে ব্যাংক এবং এনবিএফসি লোন দেয়, যখন লোন দেয় তখন ব্যাংক বা এনবিএফসি জানে যে এই লোনের একটা অংশ কিন্তু আমার কাছে আর ফিরে আসবে না। সুতরাং সে প্রথম থেকেই ক্ষতিপূরণ হিসাবে একটা অংশ সরিয়ে রাখে, যেটাকে আমরা মানে মানে ব্যাংকিং এর পরিভাষায় বা এনবিএফসির পরিভাষায় বলি হচ্ছে প্রভিশন। তো কোম্পানির কিন্তু যেহেতু আমরা প্রথমেই বললাম যে কোম্পানিটার কিন্তু খারাপ লোন মানে যেটাকে বলছি গ্রস এনপিএ,
সেই গ্রস এনপিএর পরিমাণ বেড়ে গেছিল, মানে বহু লোক কিন্তু লোন নিয়েছিল, মানে বহু সংস্থা তারা কিন্তু শোধ করেনি। এবার শোধ না করলে কি হয়, এনপিএর পরিমাণটা বেড়ে যায়। এবার যখনই এনপিএর পরিমাণ বেড়ে যায় তখন কোম্পানিকে কি করতে হয়, কোম্পানিকে কিন্তু তাকে প্রভিশন বেশি করে করে করতে হয়, মানে সে তাকে ক্ষতিপূরণের জন্য কিন্তু বেশি পরিমাণ টাকা প্রফিট থেকে সরিয়ে রাখতে হয়, এবং তার ফলে কি হয়, প্রফিটটা কমে যায়। কিন্তু রিসেন্ট কোয়ার্টারে আমরা দেখছি কোম্পানির যেহেতু গ্রস এনপিএ, যেটা আপনার এই মুহূর্তে 2.44, যেটা ছিল ইভেন আমরা যদি ফুল ইয়ারে দেখি তাহলে কিন্তু দেখবো অবস্থা কিন্তু এখনো খারাপ। সুতরাং আমরা এখানে ফুল ইয়ারের নাম্বার দেখবো না, আমরা দেখবো আগের কোয়ার্টারের সাথে এই কোয়ার্টারে, এবং দেখবো যে এই কোয়ার্টারে কিন্তু গ্রস এনপিএ কিন্তু কমে গেছে। অর্থাৎ যেহেতু ব্যবসায় কিন্তু গ্রস এনপিএ কমে গেছে, সুতরাং তারা কিন্তু এখন তাদের যে মানে প্রভিশন করা, সেই প্রভিশনটা কিন্তু কমিয়ে দিয়েছে। এবার ধরুন প্রভিশন মানে যেটা প্রফিট থেকে সে প্রভিশন করছিল, সরাচ্ছিল ক্ষতিপূরণের জন্য, সেই টাকার পরিমাণ যদি কমিয়ে দেয়, তাহলে সেটা থেকে যদি আমি অপারেটিং প্রফিট থেকে যদি প্রভিশনটাকে বাদ দিয়ে দিই, তাহলে নেট প্রফিটটা কিন্তু কোম্পানির এখানে বেড়ে গেছে। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে যখনই কোনো বিজনেস বা কোনো বিশেষ করে এই ব্যাংকিং বা ফিনান্স কোম্পানি যদি কিনা তার এনপিএ বেড়ে যায়, তাহলে কিন্তু কোম্পানি দুটো জিনিস করবে। এক, সে কিন্তু প্রভিশন বাড়াবে। এই প্রভিশনটাকে কিন্তু আমরা এই পরিভাষায় বলছি ফিনান্সের ক্রেডিট কস্ট, অর্থাৎ তার ক্রেডিট কস্ট কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ যখনই দেখবেন ক্রেডিট কস্ট বাড়াচ্ছে, তাহলেই বুঝতে হবে কিন্তু যে কোম্পানির কিন্তু আপনার বহু লোক আছে যারা লোন নিয়ে শোধ করছে না, বা এরকম হতে পারে যে আগামী দিনে কিন্তু মানে এখন যে সমস্ত লোন তারা দিয়েছে আগামী দিনে কিন্তু তার সেগুলো ডিফল্ট করতে পারে, সেই কিন্তু জন্যই কিন্তু ক্রেডিট কস্ট বাড়ে। ঠিক একইভাবে যে আমরা এখন দেখতে পাচ্ছি ক্রেডিট কস্ট কোম্পানি কমিয়ে দিচ্ছে, তাহলে এটা ইন্ডিকেশন করছে যে তার পুরনো যে সমস্ত লোন বুক যেখানে অনেক ডিফল্ট ছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে করে ভালো হতে শুরু করেছে। অর্থাৎ অনেক লোন আছে যেগুলো কিন্তু কোম্পানি রিকভার করতে পারছে। সুতরাং যেহেতু সে রিকভার করতে পারছে, লোনগুলো পুরনো লোনগুলোকে রিকভার করতে পারছে, সেই জন্য কিন্তু তার ক্রেডিট কস্ট সেটা কিন্তু আগের মতো আর হচ্ছে না, ক্রেডিট কস্ট কমিয়ে দিচ্ছে। এবং যখনই দেখবেন যে কোম্পানির ক্রেডিট কস্ট মানে কমে যায়, তখন তো তার প্রফিট বাড়ে। এবং দ্বিতীয় হচ্ছে কোম্পানি যখনই মানে খারাপ মানে মানে যে সমস্ত লোনে ডিফল্টের রেট কমে যায়, কোম্পানি কিন্তু তার ডিসবার্সমেন্ট রেট বাড়িয়ে দেয়। কোনো কোম্পানি কেন ডিসবার্সমেন্ট করবে বেশি করে, যখন দেখবে যে না তার লোন যাকে দিচ্ছে সেখানে কোনো প্রবলেম হচ্ছে না, লোনে দেওয়ার পর যদি সেই কাস্টমারই যদি শোধ না করে, তাহলে নতুন লোন দিয়ে কি লাভ আছে। সেই কারণেই নতুন লোন ততক্ষণ পর্যন্ত কোম্পানি বেশি দেয় না যদি কিনা দেখে যে পুরনো লোনের সমস্যা হয়। তো এখানে পুরনো লোনের সমস্যা যেহেতু ঘুরে মানে ঠিক হয়ে গেছে মোটামুটি, সেই কারণে কিন্তু এই কোয়ার্টারে 23% কিন্তু তারা নতুন লোন ডিসবার্স করেছে। তাহলে এই ছিল মোটামুটি পারফরমেন্স। এছাড়াও আরও বেশ কিছু জিনিস যেটা ছোট করে ডিসকাশন করে নিই, সেটা হচ্ছে কোম্পানির প্রথমেই বললাম যে কোম্পানির কস্ট টু ইনকাম রেশিও মানে কোম্পানির ওভারঅল কস্ট কিন্তু যেটা ছিল সেটাতেই কিন্তু কমে গেছে। এবং স্লিপেজ রেশিও এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রথমেই বলেছি আপনাদের এই টার্মগুলো নিয়ে অসুবিধা থাকলে আমি কিন্তু একটা সেপারেট ভিডিওতে এইগুলো নিয়ে আলোচনা করবো, প্রত্যেকটার মানে কিন্তু বুঝিয়ে দেবো, আপনারা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন সেটা। স্লিপেজ রেশিও মানে হচ্ছে খারাপ লোন যেটা, সেটা তো আমরা দেখতে পাচ্ছি কতটা হয়ে গেছে যেখানে ডিফল্ট হয়েছে। স্লিপেজ রেশিও ইন্ডিকেট করে যে আগামী দিনে লোনে কতটা ডিফল্ট আসতে চলেছে। মানে স্লিপেজ রেশিও আমরা কিভাবে বুঝবো, দেখা গেল এক থেকে একটা কোম্পানি মানে খারাপ লোন ঘোষণা হয় যখন 3 মাস হয়ে যায়, মানে 3টে ইএমআই যদি পরপর আপনি মিস করেন, তো প্রথম ইএমআই ধরুন মিস করেছেন 30 দিন, তখন কিন্তু ওটা স্লিপেজ রেশিওর মধ্যে ঢুকে যায়। ঠিক একইভাবে যদি 60 দিন আপনি মিস করেন, ওটা কিন্তু স্লিপেজ রেশিওর মধ্যে ঢুকে যায়। এবার যদি 30 দিন 60 দিন এই যে বাকেটগুলো রয়েছে সেখানে যদি ডিফল্টের পরিমাণ বাড়তে থাকে, তাহলে ব্যাংক ধরে নেয় যে আগামী দিনে কিন্তু আমার এনপি আসতে চলেছে। সুতরাং সেই জন্য কিন্তু এই স্লিপেজ রেশিও ট্র্যাক করা কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু আমরা আগামী দিনে কতটা এনপি আসবে সেটা কিন্তু বুঝতে পারি। তো এটা হচ্ছে কোম্পানির ওভারঅল পারফরমেন্স। এবার কোম্পানির সঙ্গে মানে কোম্পানি ম্যানেজমেন্ট যে গাইডেন্স দিয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। কোম্পানির ম্যানেজমেন্ট কত পার্সেন্ট গ্রোথ করেছে তারা লোন? 11% গ্রোথ করেছে। কোম্পানির ম্যানেজমেন্ট বলছে যে ভারতের জিডিপি গ্রোথ যা, ভারতের জিডিপি গ্রোথ কত? নমিনাল জিডিপি গ্রোথ 7 থেকে 8%, তার সঙ্গে প্রায় 6 থেকে 7% এক্সট্রা তারা যোগ করলে যেটা হয়, তার মানে কত হচ্ছে, মোটামুটি 14-15% কিন্তু রেটে তারা লোন বুককে গ্রোথ করবে। অর্থাৎ তাদের আগামী দিনে কিন্তু লোন বুকের গ্রোথ এখন যে গ্রোথ আছে সেখান থেকে কিন্তু সেটা বাড়বে। দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিন বেড়েছে এই মুহূর্তে 8%। কোম্পানির ম্যানেজমেন্ট যে গাইডেন্স দিয়েছে সেখানে তারা বলছে যে আগামী দিনে নেট ইন্টারেস্ট মার্জিন কোম্পানি 8% বা তার আশেপাশেই থাকবে। অর্থাৎ কোম্পানি কিন্তু তার নেট ইন্টারেস্ট মার্জিন কিন্তু মেনটেন করবে। এবং সব থেকে মাথায় রাখবে, নেট ইন্টারেস্ট মার্জিনের ক্ষেত্রে কোম্পানি তখনই কিন্তু বাড়ে যদি কিনা কোম্পানি হাই ইল্ডের ক্ষেত্রে লোন দেয়। কোম্পানি প্রথমে আমি বললাম যেটা গোল্ড লোন এবং যে সমস্ত পার্সোনাল লোন সেগুলোতে কিন্তু হাই ইল্ড থাকে। মাইক্রো ফিন্যান্স লোন যেখানে মানে কোনো মানে কিছু বন্ধক রাখতে হয় না, সেখানে কিন্তু একটু মানে কিন্তু হাই রেটে কোম্পানি কিন্তু সেই লোনগুলো দেয়।
আচ্ছা, 3 নম্বর হচ্ছে ক্রেডিট কস্ট, যেটা আমি বললাম যে কোম্পানি প্রভিশন সরায়। তো এই মুহূর্তে কোম্পানির যে ক্রেডিট কস্ট আছে সেই ক্রেডিট কস্টটা মোটামুটি 2.5%-এর কাছাকাছি, এবং সেটা কিন্তু কমে ম্যানেজমেন্ট বলছে 2.3% হবে। তো সুতরাং আমরা এখান থেকে কি বুঝলাম, এখান থেকে আমরা বুঝলাম যদি কিনা আগামী দিনে আমাদের কি এখান থেকে ট্র্যাক করা উচিত, মানে আমাদের কর্তব্য, যদি কিনা এখানে লোন বুকের গ্রোথ বাড়তে থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিন বাড়তে থাকে, তাহলে ওভারঅলে কোম্পানির কি হবে, কোম্পানির কিন্তু প্রফিট বাড়তে থাকবে, অপারেটিং প্রফিট বাড়তে থাকবে। এইবার কথা হচ্ছে, কোম্পানি বলছে যে ক্রেডিট কস্ট কিন্তু তার এখন যে আছে সেখান থেকেও কমবে। এবার ক্রেডিট কস্ট যদি কমে যায় তাহলে কিন্তু কোম্পানির আগামী দিনে নেট প্রফিট আরও বাড়বে, অর্থাৎ কোম্পানির প্রফিট বাড়বে। যদি ক্রেডিট কস্ট কমে, কোম্পানির কিন্তু প্রফিটটা কিন্তু বেড়ে যাবে। সুতরাং এটা আমাদের ট্র্যাক করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখবো ডিসবার্সমেন্ট কতটা গ্রোথ করছে, কারণ এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোম্পানির অ্যাসেট কোয়ালিটির সমস্যা ভবিষ্যতে আছে কি নেই। এবার আমরা ব্যবসার সঙ্গে জড়িত লাস্ট কিছু রিস্ক নিয়ে আলোচনা করব এখানে। সেটা হচ্ছে কোম্পানি যে লোন দেয়, আমরা প্রথমেই বললাম, সেটা হচ্ছে এই যে ছোট বড় ব্যবসাকে যেগুলো লোন দেয়, যেটাকে এমএসএমই সেগমেন্ট বলে। তো এখন মোটামুটি এরা লোনগুলো কোথায় দেয়, বেসিক্যালি এরা যে লোনগুলো দেয় সেগুলো কিন্তু টায়ার 4 সিটিজ বলতে মানে 70%-এর বেশি লোন কিন্তু এই টায়ার 4 সিটিজ, বা ধরুন মানে শহরতলি বা একদম গ্রামের দিকে জায়গাগুলোতে লোন দেয়। মানে সেখানকার যে কাস্টমার, সেই কাস্টমারের কিন্তু ক্রেডিট প্রোফাইল অত ভালো হয় না, মানে কাস্টমার কিন্তু একটু রিস্কি কাস্টমার হয়। এইবার ধরুন তাদেরকে যেহেতু বিজনেস লোন দিচ্ছে, এবার তারা যে বিজনেসগুলো করে সেগুলো তো কোনো বিশাল বড় বড় ব্যবসা না, সেগুলো সমস্ত ছোটোখাটো ব্যবসা, এবং এই ছোটোখাটো ব্যবসায় কিন্তু অনেক সমস্যা লেগে থাকে। আমরা রিসেন্ট দেখেছি এই যে অনেক ছোটোখাটো ব্যবসা যেগুলো ট্রাম্পের তারিফের জন্য এফেক্টেড হয়েছে, যারা মানে বাইরে মানে কারবার করে, কারণ তাদের দেখা যাচ্ছে অর্ডার আসেনি, অর্ডার এসেছে তো তারা পেমেন্ট পায়নি, এই সমস্ত সমস্যা হয়। দ্বিতীয় হচ্ছে, যদি কোনো কারণে দেখা যায় যে প্রচুর মানে ঝড় বা প্রচুর পরিমাণে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে কিন্তু তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এখন আবার যুদ্ধ হচ্ছে। তো নানা রকম কারণে কিন্তু এই ছোটোখাটো মানে যে ব্যবসা, যেগুলো ধরুন বিশেষ করে যদি তার সঙ্গে যদি ফরেন লিঙ্ক থাকে, বা যদি গ্রামের মানে কোনো রকমের দুর্যোগ বা কিছু হয়, তাহলে কিন্তু এই ধরনের ব্যবসায় কিন্তু খুব প্রবলেম দেখা যায়। সুতরাং আমরা এটা মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে কোম্পানির আমরা যেটা দেখলাম অ্যাসেট ফিনান্সিং মানে হচ্ছে বেসিক্যালি ওই যে মানে কমার্শিয়াল ভেহিকেল, ধরুন এই যে বাস ট্রাক, যখন দেশের ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ে তখন কিন্তু এই সমস্ত কমার্শিয়াল ভেহিকেল ভালো চলে। লাস্ট কয়েক বছর আমরা দেখেছি বাস ট্রাক এই সেগমেন্টগুলো কিন্তু খুব একটা ভালো চলেনি, কারণ গভর্নমেন্ট যে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটির পেছনে কিন্তু সেরকম বেশি খরচ করেনি। তো সুতরাং এই যে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটির কিন্তু যদি বেশি না হয় অর্থাৎ অর্থনীতিতে, তাহলে কিন্তু এই অ্যাসেট ফিনান্স যে সেগমেন্ট, সেটা কিন্তু কোম্পানির কিন্তু অ্যাসেট ফিনান্সিং সেগমেন্টের জন্য কিন্তু খারাপ। এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাসেট ফিনান্সিং সেগমেন্টটা অলরেডি কিন্তু কিছুটা মানে মানে তাদের যে লোন বুকের তার পরিমাণ কিন্তু কোম্পানি কমিয়েছে, কারণ পাস যে সমস্ত লোন দিয়েছিল এই যখন কনজিউমার ভেহিকেল সেগমেন্ট মানে এই মানে লাস্ট 2 বছর ভালো চলেনি, সেই লোনগুলো কিন্তু ডিফল্ট হয়েছে। সেই জন্য কিন্তু কোম্পানি ওখানে কিন্তু সেগুলোকে এখনো কিন্তু রিকভারি করছে, এবং তার সাথে সাথে যে নতুন লোনগুলো দিচ্ছে। এবার এখানে আর একটা কথা বলে রাখি, এই সেগমেন্টে যে সমস্ত মানে কোম্পানি নতুন লোনগুলো দিচ্ছে সেগুলো কিন্তু একটু কম রিস্কি সেগমেন্টে দেওয়ার কিন্তু চেষ্টা করছে। তো এটা গেল হচ্ছে কনস্ট্রাকশন ভেহিকেল। এবং 3 নম্বর যে সেগমেন্টটা হচ্ছে সেটা কিন্তু কনজিউমার ফিনান্স, যে সেগমেন্টটা কিন্তু বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো সেগমেন্টে কিন্তু কোম্পানির ভালো গ্রোথ এসছে, একটা কিন্তু এই এমএসএমই সেগমেন্ট, এবং আরেকটা কিন্তু হচ্ছে এই কনজিউমার ফিনান্স সেগমেন্ট। কিন্তু এমএসএমই সেগমেন্টের যেটা আমরা বললাম, সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে কিন্তু বেশ কিছু কিন্তু রিস্ক রয়েছে। এবং তার সাথে সাথে অ্যাসেট ফিনান্সিং সেগমেন্ট, সেটারও কিন্তু যে সমস্ত রিস্কগুলো কিন্তু আমরা অলরেডি ডিসকাশন করলাম। এবং লাস্ট যে সেগমেন্টটা রয়েছে সেটা হচ্ছে কনজিউমার ফিনান্স। এই কনজিউমার ফিনান্সের মধ্যে কিন্তু কোম্পানি প্রথমেই বলেছিলাম 2 হুইলার লোন দেয়, 2 হুইলার এবং অটো লোন, মানে 4 হুইলার লোন। লাস্ট আমরা দেখেছি জিএসটি কিন্তু গাড়ির ক্ষেত্রে কিন্তু কাট হয়েছে। আপনারা সকলেই জানেন যে 2 হুইলারের ক্ষেত্রে কিন্তু জিএসটি কমিয়ে দিয়েছে। যেহেতু 2 হুইলারের ক্ষেত্রে জিএসটি কমিয়ে দিয়েছে, সুতরাং কিন্তু এই যে কনজিউমার ফিনান্স সেগমেন্টে যে গ্রোথটা এসছে সেটা কিন্তু আপনার খুব ভালো এসছে, কারণ প্রচুর পরিমাণে কিন্তু এই অটো লোন এবং 2 হুইলার লোন কিন্তু মানুষ নিয়েছে। সুতরাং এই সেগমেন্টটা কিন্তু খুবই ভালো করেছে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু মানে আমাদেরকে কিন্তু রিস্কগুলোকেও মাথায় রাখতে হবে। আর এর সাথে যেটা হচ্ছে কনস্ট্রাকশন ইকুইপমেন্টের ক্ষেত্রে আরেকটা তথ্য যেটা ম্যানেজমেন্ট কনকলে শেয়ার করেছে, যে তারা কিন্তু এই মুহূর্তে
মানে দু রকমের কমার্শিয়াল ভেহিকেল হয়, একটা হচ্ছে ইউজড কমার্শিয়াল ভেহিকেল যেগুলো পুরনো ভেহিকেল, আর একটা হচ্ছে নতুন কমার্শিয়াল ভেহিকেল। তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলছে যে এই পুরনো কমার্শিয়াল ভেহিকেল যেগুলো সেগুলো কিন্তু তাদের জন্য হাই মার্জিন থাকে, কিন্তু নতুন কমার্শিয়াল ভেহিকেলে কিন্তু অতটা হাই মার্জিন থাকে না। সেই জন্য তারা কিন্তু বেশিরভাগ পরিমাণ কিন্তু আগামী দিনে যে লোন সেটা কিন্তু এই পুরনো কমার্শিয়াল লোন যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্টটাই কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছে। তো ওভারঅল হচ্ছে এই ছিল কোম্পানির মানে ওভারঅল ডিসকাশন, রেজাল্ট এবং কনকল ডিসকাশন। তো সুতরাং যখনই আমরা এই কোম্পানিকে ট্র্যাক করব আমাদের কিন্তু ক্লোজ ট্র্যাক করতে হবে যে এই কোয়ার্টারে গতগুলো মানে যে সমস্ত কোয়ার্টার ছিল সেখান থেকে কিন্তু আমরা একটা টার্ন অ্যারাউন্ড দেখতে পাচ্ছি, যে কারণে কিন্তু কোম্পানির কিন্তু প্রফিট বেড়েছে। সুতরাং আমাদের দেখতে হবে যে আগামী কোয়ার্টারে এই যে এনপিএ বললাম না, এই এনপিএর অবস্থা কিরকম থাকে, মানে এনপিএ বাড়ছে না কমছে। যদি আবার কিন্তু কোনোভাবে যদি এনপিএ বেড়ে যায় বা দেখা গেল কোম্পানির পরের কোয়ার্টারে আপনি দেখলেন চেক করতে গিয়ে ক্রেডিট কস্ট বাড়িয়ে দিচ্ছে বা স্লিপেজ বাড়িয়ে দিচ্ছে, তাহলে বুঝবেন কিন্তু ভবিষ্যতে আবার এনপিএ আসার চান্স আছে এবং কিন্তু প্রফিট পড়ে যাওয়ার চান্স আছে। এইগুলোই কিন্তু যে কোনো ফিনান্স বিজনেসের সব থেকে বড় রিস্ক। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা ট্র্যাক করতে হবে সেটা হচ্ছে কোম্পানি যে গ্রোথ গাইডেন্সগুলো দিয়েছে সেই গ্রোথ গাইডেন্স অনুযায়ী কিন্তু তার গ্রোথ আসছে কিনা, তার লোন বুক গ্রোথ গাইডেন্স দিয়েছে সেটা আসছে কিনা, কোম্পানি যে নেট ইন্টারেস্ট মার্জিনের গাইডেন্স দিয়েছে সেটা মেনটেন করতে পারছে কিনা, ক্রেডিট কস্ট তার ঠিক মানে ঠিকঠাক জায়গায় থাকছে কিনা। যদি এই সমস্ত কিছু ঠিকঠাক জায়গায় থাকে তাহলে কিন্তু স্টক কিন্তু এখান থেকে রিরেট করবে। আর যদি কোনো কারণে যদি এটা মানে পরের কোয়ার্টারে গিয়ে দেখেন যদি খারাপ হয় তাহলে বুঝতে হবে এটা কিন্তু ওয়ান অফ ছিল, মানে এটা কিন্তু সাস্টেন করবে না। তো এই বলে কিন্তু আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশন করবেন, এবং আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।